নমস্কার। প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আজকে আমার বাড়ির ইন্টারনেট এত বিচ্ছিরি রকম আনস্টেবল হয়ে গেছে যে প্রথম ওই এপিসোডটি স্পেন সংক্রান্ত আপলোড করতে আমার 2-2.5 ঘন্টা সময় লেগে গেল। জানি না এই এপিসোডের পরিণতি কী হবে, কিন্তু পরিণতির কথা না ভেবে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন এই মন্ত্রকে স্বীকার করে আমি ফের বসেছি আরেকটি এপিসোড রেকর্ড করব বলে। দেখুন, এই যে পশ্চিম এশিয়া জুড়ে আজকে যে গভীর সংকট তৈরি হয়েছে, প্রধানত ইরানের প্রত্যাঘাতের কারণে, তাতে অসংখ্য ভারতবাসী উদ্বিগ্ন। আমি জানি না আমাদের সরকার কতটা উদ্বিগ্ন, তবে ঘরে ঘরে এ ব্যাপারে একটা আতঙ্কের ছায়া আমি লক্ষ্য করছি। তার কারণ, এই সব দেশে আমাদের ঘরের বহু ছেলে মেয়ে, তারা কেরলের হতে পারেন, মহারাষ্ট্রের হতে পারেন, বাংলার হতে পারেন, ভারতবর্ষের যে কোনো জায়গার হতে পারেন, তারা সেখানে কাজ করেন, শান্তিতে থাকেন, আরামে থাকেন। কিন্তু হঠাৎ করে এইভাবে যে ইরান তাদের দেশকে লক্ষ্য করে প্রত্যাঘাত হানবে, সেটা তাদের হিসেবের সম্পূর্ণ বাইরে ছিল। দোহাতে থাকেন আমার একজন অতি পরিচিত এবং প্রিয় দম্পতি। তাদের নাম শ্রবণা দেবনাথ এবং তার হাজব্যান্ডের নাম পার্থ। এদের দুজনের আতিথেয়তা আমি গ্রহণ করেছি যখন তারা অন্য একটি গালফ কান্ট্রিতে ছিল, এবং এদের সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে সামান্য সংলাপ করছিলাম বোঝার জন্য যে পরিস্থিতি কী। শ্রবণা আমাকে কি লিখেছে সেটা জাস্ট আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। সুমনদা, দ্য সিচুয়েশন ইজ ভেরি স্কেয়ারি. We are living in so much uncertainty, just waiting for things to return to normal. Thanks so much for checking on us. It means a lot. There have been the same sleepless nights for the last 4 days, with the sound of drones and missiles. Initially, it was only around the US base and the embassy, but now it is everywhere. The airport, oil and gas areas and almost everything. যারা আছেন একমাত্র তারাই বুঝবেন এই বিপদের মানে কি। একে তো এই বিপদ অপ্রত্যাশিত, অন্যদিকে এই বিপদ থেকে নাগরিকদের মুক্তি দেওয়ার জন্য যে সামরিক শক্তির প্রয়োজন, এইসব দেশের সম্ভবত তা নেই। তারা একেবারেই এসব ব্যাপারে আমেরিকার মুখাপেক্ষী। এই দেশগুলিতে আমেরিকার প্রায় 48,000 সেনারা আছে। তারা কি করছে সেটাও এখানকার মানুষের কাছে খুব ক্লিয়ার নয়। এদিকে ইরান, কুয়েতে, সৌদি আরবে আবার, এবং বাহারিনে সবচেয়ে বড় ঘটনাটা তারা ঘটিয়েছে হরমুজ প্রণালীতে, যেখানে কয়েকটি বিদেশি অয়েল ট্যাঙ্কার তারা উড়িয়ে দিয়েছে কার্যত। সব মিলিয়ে পরিস্থিতি দিনকে দিন এমন একটা জটিল থেকে জটিলতর চেহারা নিচ্ছে যে এটা শেষ পর্যন্ত ইসরায়েল আমেরিকা বনাম ইরানের যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে, না গালফের দেশগুলো, পশ্চিম এশিয়ার দেশগুলো সবাই জোট বেঁধে ইরান বিরোধী জোটের শরিক হবে, কেউ বলতে পারছে না। কাগজে কলমে হওয়া খুব কঠিন, কেননা ইসরায়েলের সঙ্গে হাত মেলানো সৌদি আরবের পক্ষে অথবা কাতারের পক্ষে অথবা ওমানের পক্ষে, বাহরিনের পক্ষে, জর্ডানের পক্ষে কাগজে কলমে একেবারে অসম্ভব ব্যাপার। কিন্তু ঠেলায় পড়লে গোয়ালা ঢেলা হয়। আজকের যা পরিস্থিতি, তা থেকে পরিত্রাণের রাস্তা যদি
শেষ পর্যন্ত এই জোটই হয়ে দাঁড়ায়, তাহলে দেশগুলি কি করবে আমি তা বলতে পারছি না। এখন আজকেই এমন ভাব দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যেন 6জন আমেরিকান সোলজারের মৃত্যু কোনো বড় ব্যাপার নয়। আর তার একজন ডিফেন্স সেক্রেটারি আছেন, হেগেত না কি যেন নাম, বেছে বেছে আর কোনো নাম পাননি তার বাবা মা, তিনি একেবারে একেবারে অবিচলিত গলায় আজকে প্রেস কনফারেন্স করে বললেন যে সবে তো মাত্র 5 দিন হয়েছে, এবারই আসল খেলাটা শুরু হবে। আমেরিকা তাদের নতুন করে সমর শক্তি যা যা আছে সব পাঠাচ্ছে পশ্চিম এশিয়ায়। ইরানের বিষ দাঁত না ভাঙা পর্যন্ত আমরা কিছুতেই দমব না। অন্যদিকে ইসরায়েল, দেখুন, ইহুদিরা অন্যান্য সব ব্যাপারে অগ্রসর হলেই তাদের নেতানিয়াহুকে একেবারে একটা ডেমিগড হিসেবে ভাবতে হবে এমন তো কোনো কথা নেই। তিনি আজকে বলেছেন যে খোমেনির জায়গায় যিনি ইরানের উত্তরসূরি হন না কেন তাকেই তারা কোতল করবেন। এটা কি কোনো সভ্য দেশের প্রধানমন্ত্রীর ভাষা হতে পারে? একেই তো এই যে খোমেনি এবং তার পরিবারের অনেক সদস্য এবং ইরানের একেবারে উচ্চপদস্থ প্রায় 49 জন কর্তাকে এক ধাক্কায় মেরে ফেলা, এটা তো একটা ওয়ার ক্রাইম। আমেরিকার ইতিহাসে একটা সময় ছিল যখন সিআইএ এই তাদের ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে বিশেষ করে রেজিম চেঞ্জের জন্য নানা রকম ষড়যন্ত্র প্যাঁচ পায়ে তারা করত। নিকারাগুয়ায় করেছে, চিলিতে করেছে, কিউবায় তো অনবরত চেষ্টা করে গেছে, কিন্তু বহুদিন হলো সিআইএ সেই কাজটা এখন আর করেও না। ফলে বহুদিন পরে দেখা যাচ্ছে আমেরিকার বিরুদ্ধে কোনো স্বাধীন সার্বভৌম দেশের প্রধান, তার পরিবারের লোকজন এবং তার সঙ্গী সাথীদের হত্যা করার অভিযোগ এসেছে। সুরির সাক্ষী মাতাল হয়। ইসরায়েল এখন থেকেই হুঙ্কার চাচ্ছে যে যেই খোমেনির জায়গায় বসুক না কেন তাকে আমরা কোতল করে দেব, খতম করে দেব। সুতরাং এই যে একটা কপট ইহুদি রাষ্ট্রের আড়ালে যে একটা হিংস্র দানবীয় মুখ আমরা বরাবর দেখতে পাচ্ছি, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এর চেয়েও দুর্ভাগ্যজনক যখন আমাদেরই দেশের নেতারা গিয়ে তার সঙ্গে করমর্দন করেন, আলিঙ্গন করেন, মাই ডিয়ার ফ্রেন্ড বলে অভিহিত করেন, তখন ভারতীয় হিসেবে যারা গর্বিত হবার হন, আমি খুব একটা গর্ব করার মতো অবকাশ খুঁজেই পাই না। কিন্তু সে তো হলো। কিন্তু ইরান এইভাবে গালফ কান্ট্রির উপরে লাগাতার ড্রোন হামলা অথবা ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে কেন? এটা কি সম্পূর্ণ ম্যাডনেস? অর্থাৎ ইরান কি পাগল হয়ে গেল? আফটার অল, এটা এই কথা ঠিক, সৌদি আরব ট্র্যাডিশনালি ইরানের 1 নম্বর দুশ্মন। তার কারণ ইরান শিয়াপন্থী, সৌদি আরব কট্টরবাদী ওয়াহাবি ইসলামপন্থী। বাকি যে ছোট ছোট দেশ আছে তারাও অধিকাংশই সুন্নি। ইরানের সঙ্গে তাদের খুব একটা যে পীড়িতের সম্পর্ক তা নয়, তবু ইরান যে একটা বৃহৎ শক্তি, তদুপরি একটা খুব প্রাচীন সভ্যতার ধারক এবং বাহক, সেটা এই তল্লাটে সবাই মানে। ফলত ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু যখন ওই হোয়াইট হাউসের নিভৃত কক্ষে বসে এই যুদ্ধ শুরু করার পায়তারা করছেন, তখন কাতার
বাহারিন সহ এই গালফ কান্ট্রিগুলো একজোট হয়ে ট্রাম্পকে অনুরোধ জানিয়েছিল যে দয়া করে এই কাজটা করবেন না। আজকে বোঝা যাচ্ছে কেন তারা এইভাবে সম্মিলিত হয়ে ট্রাম্পকে এই অনুরোধটা করেছিলেন। সম্ভবত তারা জানতেন যে ইরান ছেড়ে কথা বলার বান্দা নয়, ইরান প্রত্যাঘাত করবেই এবং তার কোল্যাটারাল ড্যামেজ হিসেবে এই গালফের দেশগুলো 7-8টা দেশকে ভুক্তভোগী হতে হবে। ইতিমধ্যেই সেগুলো হয়েছে। সৌদি আরব বলুন, কুয়েত বলুন, ইরাক বলুন, দোহা বা কাতার বলুন, বাহারিন বলুন, সর্বত্র মানুষ শুধু আতঙ্কে আছে তাই নয়, সর্বত্র সব রকম সরকারি কাজকর্ম, তৈল শোধনাগারে তেল উত্তোলন সব কিছু বন্ধ হয়ে আছে। সুতরাং আপাত দৃষ্টিতে যদি এটা ইরানের পাগলামি বলে মনে হয়, তাহলে একথাও একই সঙ্গে স্বীকার করা উচিত যে দের ইজ এ মেথড ইন ম্যাডনেস। ইরান এই যুদ্ধের একটা অন্যরকম স্ট্র্যাটেজি করেছে, যেটা তারা অতীতের অভিজ্ঞতা থেকে শিখেছে। দেখুন, ইরান ইরাক যুদ্ধের পরে দীর্ঘ 45 বছর ইরানের সঙ্গে কারোর যুদ্ধ হয়নি, বরং ডিপ্লোম্যাটিক্যালি পারস্পরিক সমস্যা সমাধানের জন্য আমরা ইরানকে সব ব্যাপারে উদ্যোগী হতে দেখেছি। বারাক ওবামা ইরানকে আলোচনার টেবিলে এনে একটা কম্প্রিহেন্সিভ ট্রিটি অন নিউক্লিয়ার, ওদের যা প্রোগ্রাম তা নিয়ে করে ফেলেছিলেন। ন্যাটোভুক্ত সমস্ত সদস্য দেশ তার সিগনেটারি ছিল। কিন্তু এই যাকে বলে মেগালোম্যানিয়াক দি গ্রেট ট্রাম্প তার প্রথম দফায় প্রেসিডেন্ট হয়েই প্রথম কাজটি করেছিলেন এই চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে আনা, এবং তারপর থেকে ক্রমাগত ইরানকে উত্ত্যক্ত করা এবং ইরানকে একটা রোগ স্টেট হিসেবে ঘোষণা করে তার উপর স্যাংশন আরোপ করা এবং ইরানের সঙ্গে যারা ব্যবসা করে তাদের উপরেও নিষেধাজ্ঞা জারি করা। এইভাবে যে ইরান গত 45 বছর ধরে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক সম্পর্কের মূল স্রোতে ফিরে আসছিল, তাকে গায়ের জোরে একঘরে করে আজকের এই পরিস্থিতি তৈরি যদি কেউ করে থাকেন, তার নাম ডোনাল্ড ট্রাম্প। 2 নম্বর, নেতানিয়াহু সাধে তো ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের প্রশংসা করছেন না। এই কাল না পরশু দেখলাম তিনি বলেছেন যে আমেরিকার ইতিহাসের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যে কথাটা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলে থাকেন। এবং যেহেতু তিনি চাপলুসি স্থাবকতা খুব পছন্দ করেন, অতএব নেতানিয়াহু জানেন যে ঠিক কী কথা বললে বা কোন কাজটা করলে ট্রাম্প সাহেবকে খুশি রাখা যায়। আপনাদের স্মরণে থাকতে পারে ট্রাম্পকে যাতে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় তার জন্যে প্রথম উদ্যোগী হয়েছিল পাকিস্তান, দ্বিতীয় দেশটার নামই ইসরায়েল। সেই সুপারিশপত্রের একটা কপি পকেটে করে নেতানিয়াহু ওয়াশিংটনে নিয়ে গিয়েছিলেন। আর এখন তিনি বলছেন আমেরিকার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। কি বলবো বলুন, যখন আসলে স্তাবকদের চরিত্র দেশকাল নিরপেক্ষে একই হয়ে থাকে। আমাদের বাংলায় তৃণমূলের ক্ষেত্রে যা দেখি, দিল্লিতে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে যা দেখি, একই জিনিস ট্রাম্পের ক্ষেত্রেও আমরা দেখে চলেছি ক্রমাগত। দেখুন, ইসরায়েলের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে ইন ক্রাশিং ইরান। তার কারণ
পশ্চিম এশিয়ার বাকি সমস্ত দেশগুলোকে নোচে খাওয়া বলতে বাংলায়, চালু বাংলায় যে কথাটা আছে, ইসরায়েল সেটা সঙ্গ করে ফেলেছে। লাস্ট ফ্রন্টিয়ার ছিল গাজা, প্যালেস্টাইন এবং সেখানকার সশস্ত্র প্রতিরোধ। তার হাল কি হয়েছে আমরা সকলেই তা দেখেছি। ইরানের প্রক্সি হেজবুল্লাহ, যাদের সঙ্গে লেবানিজ সোসাইটির কিন্তু ইন্টিগ্রেশন কোনোদিন হয়নি, তাদেরকেও প্রায় নিকেশ করে ফেলেছে। সামান্য যেটুকু বাকি আছে দক্ষিণ লেবাননে, আগামী 2-4 দিনের মধ্যে গ্রাউন্ড ফোর্স পাঠিয়ে দিয়েছে। ইসরায়েল সেসব জায়গাও আমার ধারণা দখলই করে নেবে। বাকি রইল ইরান। এবং ইরান এমন একটা দেশ যারা ডেথ টু ইসরায়েল এই স্লোগান থেকে বা এই চেতাবনী থেকে আজ পর্যন্ত কখনো সরে আসেননি। আয়াতোল্লাহ খোমেনি প্রথম, তিনি এই আওয়াজ তুলেছিলেন। তার উত্তরসূরি খামেনি একই আওয়াজ তুলেছেন। এবং ইরানের যে ইসলামিক রিপাবলিকান গার্ড, তাদের যেসব মিলিশিয়া, তাদের মিলিটারি, তাদেরও মূল মন্ত্র হচ্ছে যে আমাদের 1 নম্বর শত্রুর নাম ইসরায়েল। সেই ইরান যদি পরমাণু অস্ত্রে বলিয়ান হয়ে যায়, তাহলে ইসরায়েলের অস্তিত্বই থাকবে কিনা তা নিয়েই সে দেশের মানুষজন খুব ভাবিত। দেখুন, চোরের মতো ইসরায়েল নিজেরা পরমাণু অস্ত্র তৈরি করে বসে আছে, যার নাম জেরিকো 2। গোটা দুনিয়া জানে এ কথা। সবচেয়েতে বিচ্ছিরিভাবে গোপন করা একটা বাস্তব ঘটনা। অথচ ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে ইসরায়েলের বিরাট ব্যথা। পাকিস্তান পরমাণু অস্ত্র তৈরি করতে পারে ভারতবর্ষের পাল্টা হিসেবে, ইরানই একমাত্র দেশ যাকে কিছুতেই সেটা করতে দেওয়া যাবে না। ঠিক আছে, মাইট ইজ রাইট, যাবে না তো যাবে না। কিন্তু লক্ষ্য করে দেখবেন, যখনই ইরানের সঙ্গে একটা পিসফুল সমঝোতার ক্ষেত্র প্রস্তুত হয়, তখনই সেটাকে বানচাল করে দেওয়ার উদ্দেশ্যে এই নেতানিয়াহু এককভাবে প্রিএমটিভ স্ট্রাইক করেন ইরানের উপর। জুন মাসে এই কারণেই করেছিলেন। হঠাৎ করে তিনি একটা কক অ্যান্ড বুল স্টোরি বাজারে খাইয়ে দিলেন যে তাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আছে যে ওই ফিসাইল মেটেরিয়াল নিয়ে পরমাণু অস্ত্র তৈরির স্টেজ থেকে বোধহয় এই একেবারে 10 গজ দূরে দাঁড়িয়ে আছে ইরান। এর চাইতে বড় ডাহা মিথ্যা আন্তর্জাতিক রাজনীতিতে কিছু নেই। কিন্তু সেটাকেই অছিলা করে তিনি চলে গেলেন। প্রচুর বম্বার্ডিং হলো, পারলেন না। তখন সুরিচ্ছাক্ষী মাতাল ট্রাম্প ইসরায়েলের মুখ রক্ষার জন্য নিজের বিমান বাহিনীর একদম সর্বাধুনিক বিমানগুলোকে পাঠালেন আরও কয়েকটা বোমা বর্ষণের জন্য। তাতেও চিড়ে যে ভেজেনি সেটাও পরিষ্কার। কেননা ওই যে সমৃদ্ধ এনরিচ ইউরেনিয়াম, সেটা রক্ষণাবেক্ষণের জন্য বেশি জায়গা লাগে না। সেটা তুলে নিয়ে ইরানিয়ানরা কোথায় রেখে দিয়েছে তার হদিশ আজ পর্যন্ত মোসাদও পায়নি, সিআইএও পায়নি, পৃথিবীর কেউ পায়নি। অতএব আমেরিকা এবং ইসরায়েল এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেখানে ইরানের কর্তৃপক্ষ বাধ্য হবেন যে আপনারা সবাই মিলে যখন আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন, মানুষকে মানুষ বলে মনে করছেন না, 167টা স্কুলের শিশুকে গণসমাধি দিতে হচ্ছে, আমাদের একেবারে সভ্যতার
প্রাচীনতম সব নিদর্শন আপনারা মাটিতে মিশিয়ে দিচ্ছেন, তখন আমরাও যেভাবে পারি একটা পরমাণু বোমা বানিয়েই ছাড়ব। ইসরায়েল এবং আমেরিকা ইরানের সামর্থ্য একটু আন্ডার এস্টিমেট করছে বলেই আমার মনে হয়। নর্থ কোরিয়া যদি পারে, অবশ্যই চীনের সাহায্য নিয়ে করেছে, পাকিস্তানও তাই, তাহলে আজ না হয় কাল চীন যে ইরানের পাশে দাঁড়াবে না তার গ্যারান্টি কোথায়? ইউক্রেন যুদ্ধ নিয়ে মহা ব্যস্ত বলে পুতিনের পক্ষে ইরানের পাশে ডাইরেক্টলি দাঁড়ানো এক্ষুনি সম্ভব নাও হতে পারে, কিন্তু শি জিনপিং তিনিও কিন্তু কঠিন ধাতুতে গড়া এক ব্যক্তি। সুতরাং যদি মিশনের উদ্দেশ্য হয় ইরানের পরমাণু ক্যাপাবিলিটিকে নষ্ট করা, তাহলে সেটা আদৌ চরিতার্থ হবে কিনা কেউ তা বলতে পারে না। কিন্তু ইন দ্য প্রসেস যেটা তারা করতে চাইছেন, কি কি উদ্দেশ্য নিয়ে এই অভিযান হয়েছিল বা খামেনিকে মেরে ফেলা হয়েছিল? এক, এর ফলে ইরানে যে একটা খুবই সুগ্রথিত শাসন ব্যবস্থা আছে, যার মাথায় একজন টপ ক্লেরিক বসেন এবং তার একটা পরিষদ থাকে এবং একটা ইরানিয়ান পার্লামেন্ট আছে, প্রেসিডেন্ট আছেন, প্রাইম মিনিস্টার আছেন, সেই শাসন ব্যবস্থাটা একেবারে হুড়মুড় করে ভেঙে পড়বে। ঠিক যেভাবে গাজার ওই বাড়িগুলো ইসরায়েলি বোমার আঘাতে ভেঙে পড়ছিল, হয়নি। তারা ভেবেছিলেন খামেনির মৃত্যুর পর ইরানিয়ানরা এত উল্লসিত হবেন যে তারা সবাই মিলে রাস্তায় বেরিয়ে গভর্নমেন্টকে সরে যেতে বাধ্য করবেন, হয়নি। তারা ভেবেছিলেন যে এত বড় একটা বিপর্যয়ের পর ইরানের মিলিটারি এবং রেভলিউশনারি গার্ডের মধ্যে তীব্র ডিমোরালাইজিং এফেক্ট তৈরি হবে, হয়নি। উল্টে তারা আরও কোমর বেঁধে লড়াই করা শুরু করেছেন। এখন নিরুপায় হয়ে সিআইএ চেষ্টা করছে ইরানের একটা অংশে কুর্দিশরা রয়েছে, তাদেরকে লেলিয়ে দেওয়া যায় কিনা ইরানের সঙ্গে এই যুদ্ধে। দেখুন, কুর্দিস্তান দাবি করছেন যারা, তার মধ্যে টার্কির এলাকা আছে, ইরানের এলাকা আছে, এবং অত সহজে ইসরায়েল অথবা আমেরিকার কাছে বিকিয়ে যাওয়ার জন্য কুর্দিরা জন্মগ্রহণ করেনি। সিআইএ চেষ্টা করতে পারে, লক্ষ লক্ষ ডলার খরচা করতে পারে, কিন্তু তাদের অভীষ্ট সিদ্ধ হবে একথা মনে করার কোনো কারণ নেই। আর সিআইএ যে এইভাবে ইরানের নাগরিকদের একটা অংশকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার থেকেই তো পরিষ্কার যে তাদের যুদ্ধের আসল উদ্দেশ্য এখনো পর্যন্ত সফল তো হয়নি, বরঞ্চ তারা এক ধরনের অসহায়তা থেকেই এই ধরনের চৌর্যবৃত্তি করার রাস্তায় নেমেছেন। আর দেখুন, ইরান মনে করে, ঠিক কি না ভুল কি না সেটা পরের ব্যাপার, ইরান মনে করে ইরান ইরাক যুদ্ধ, এই ইসরায়েলি আগ্রাসন কয়েক মাস আগে এবং ইসরায়েল আমেরিকার এই যুদ্ধ, প্রত্যেকটাই তাদের উপর আরোপিত যুদ্ধ। যুদ্ধ তারা ডেকে আনেননি, তাদের উপর যুদ্ধ চাপানো হয়েছে। আবার বলছি, এই ডক্ট্রিন সত্যি না মিথ্যে সেটা নিয়ে আলোচনা করতে আমি বসিনি। এবং ধীরে 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 ইরান বুঝতে পেরেছে যে এই যুদ্ধ থামার নয়। ফলে তারা একেবারে ওয়ার স্ট্র্যাটেজি, যাকে বলে নিজেদের মতো করে সঙ্গোপনে তৈরি করে এখন সেটাকেই রূপায়ণ করার চেষ্টা করছে। সেটা কি না, ইরান যদি দেখে ফর ইরান ইট ইজ অ্যান এক্সিস্টেন্সিয়াল ওয়ার,
ইরান থাকবে কি একেবারে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, প্রায় সেরকম ব্যাপার। অতএব তারা চাইছেন যুদ্ধের জন্য একা আমরা ক্ষতিগ্রস্ত হব কেন? এই ক্ষতিটা গোটা পারস্য উপসাগরের সবাই মিলে ভাগ করে নিক। আমরা তো সবচেয়ে বেশি রক্ত দেব, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি সহ্য করব, কিন্তু ইসরায়েলকেও করতে হবে, আমেরিকাকেও করতে হবে, কাতারকেও করতে হবে, সৌদিকেও করতে হবে, সবাইকে করতে হবে। অর্থাৎ এই ডক্ট্রিনের মূল প্রতিপাদ্য হলো যে কস্ট অফ ওয়ার মাস্ট বি শেয়ার্ড বাই এভরিবডি কনসার্ন। সবাই মিলে ইরানের পিছনে লাগবে, যে যেভাবে পারবে আমেরিকার কাছে নতজানু হয়ে সামরিক শিবির করতে দেবে, আর ইরান কোনো পাল্টা স্ট্র্যাটেজি করতে পারবে না, এটা ইরান আর মানবে না। দেখুন কিভাবে তারা সফল হয়েছে। আজ গোটা পশ্চিম এশিয়া কার্যত স্তব্ধ হয়ে গেছে। এয়ারপোর্ট বন্ধ, এয়ার স্পেস বন্ধ, হরমুজ প্রণালী দিয়ে কোনো রকম ট্যাঙ্কার চলাচল করছে না। যারা বেশি সাহস দেখাতে গেছিল তারা ইরানি ক্ষেপণাস্ত্রের তলায় পড়ে ওই প্রণালীর কোথায় শুয়ে পড়েছে আমরা বলতে পারবো না। ইসরায়েলে এখন ঘন ঘন সেই আগের মতো সাইরেন বাজছে এবং গোটা সব দেশটা চলে গেছে বেসমেন্টের মধ্যে। এবং ইসরায়েলের ওই ডোম ফোম যে আদতে ক্ষেপণাস্ত্র, সব ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করতে পারে না, সেটা তো আমরা আগেই দেখেছি। আর সবচেয়ে বড় কথা, আমেরিকা অনেক বড় বড় কথা বলছে, কিন্তু আমেরিকান অ্যাসেট পশ্চিম এশিয়ায় এই সামান্য কয়েকদিনে যেভাবে এবং যতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর পৃথিবীতে কখনো আমেরিকাকে তা সহ্য করতে হয়নি। জ্বালানির বাজারে আগুন লাগলো বলে তেলের দাম বাড়বে, ভুক্তভোগী হবে গোটা পৃথিবী। ইরান চাইছে যে ভাই আমাদের মারছো মারো, কিন্তু একই সঙ্গে তোমাদের নিয়েই আমরা মরব। এই যে নতুন স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটাই কমপ্লিটলি ব্যাফল করে দিয়েছে আমেরিকাকে, ইসরায়েলকে এবং গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার ক্লায়েন্ট স্টেটগুলোকে। কাতারের এমন দুরবস্থা হয়েছে যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রই তাদের কাছে নেই। যেটা ছিল সেটা শেষ হতে বসেছে। SOS পাঠানো হয়েছে ওয়াশিংটনে, দয়া করে আমাদের কিছু অস্ত্র দিন। আশা করি কাতারকে বিশেষভাবে ভালোবাসে ট্রাম্প, হয়তো পৌঁছে যাবে। কিন্তু লিমিটেশনস অফ এই সোকল রিচ, উবার রিচ গালফ স্টেটস যে আসলে ঠুনকো, ইরান সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দুবাইয়ে কেউ থাকতে চাইছে না, বাহারিনে চাইছে না, দোহার লোকেরা বলছে দেশে ফিরব কবে। যেদিকে আপনাদের পরিচিত লোক আছে একবার ফোন করে দেখবেন, বলবেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি প্রথম সুযোগে দেশে ফিরে যাব। অতএব এ পর্যন্ত যদি যুদ্ধে স্ট্র্যাটেজিক্যালি কেউ জয়ী হয়ে থাকে বা এগিয়ে থাকে, তাহলে তার নাম ইরান। ইসরায়েলও নয়, আমেরিকাও নয়। আর পরিশেষে একটা কথা বলে রাখি, যে এখনো পর্যন্ত ইরান শুধুই ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে, তাদের কাছে কিন্তু সুপারসনিক মিসাইলও আছে। সেগুলো যদি তারা ছুটতে শুরু করে, কোনো রাডারের বাবার ক্ষমতা নেই
তাকে চিহ্নিত করে নিষ্ক্রিয় করবে। এবং সুপারসনিক মিসাইলের বিষক্রিয়া কতটা ভয়াবহ হতে পারে আমরা অতীতে তা অনেক জায়গায় দেখেছি। আশা করি সেই পর্ব আসবে না, সুমতির ফিরে আসবে এবং ট্রাম্প এবং নেতানিয়াহু এই দুই যুদ্ধবাজ নেতা ক্রমশই পৃথিবীর জনমত থেকে বিচ্ছিন্ন হতে হতে শেষ পর্যন্ত নিজের থুতু নিজেরাই চাটবেন। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।